দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, তার গতিবিধি পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করবার চেষ্টা করি। আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হন। আজকে আমরা মূলত আলোচনা করতে চাই এমন একটি আলোচিত বিষয় যেখানে আমরা দেখতে পাচ্ছি নতুন এই বছরে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো বিষয়ে ভ্যাট, সম্পূরক শুল্ক অর্থাৎ করের বোঝা চাপিয়েছেন নতুন করে। সেখানে আমরা দেখতে পেয়েছি রান্না থেকে শুরু করে মোবাইল সেবা, রেস্তোরাঁ শিল্প কোনো কিছু আসলে বাদ পড়েনি। সার্বিকভাবে আসলে বছরের শুরুতে কেন ভ্যাটের বোঝা, এই প্রশ্নকে সামনে রেখে আমরা আজকের জনতন্ত্র গণতন্ত্রে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে দুজন অতিথি এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন, আমরা পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী, রয়েছেন উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয়, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সঙ্গে আরও একজন রয়েছেন সালাউদ্দিন ভূঁইয়া সোহেল, ব্যবসায়ী নেতা, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদিয়া ফুড প্রোডাক্টস, স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমাদের সঙ্গে জুমে একজন অতিথি যুক্ত হবেন, আমাদের সঙ্গে এস.এম. নাজের হোসেন, সহসভাপতি কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। আমরা যে কথা দর্শকদেরকে বলছিলাম যে বছরের শুরুতে কেন ভ্যাটের বোঝা, এই প্রশ্নকে যদি সামনে রাখি, শুরুতে একটু ব্যবসায়ী নেতা হিসেবে আপনার কাছে প্রতিক্রিয়া নিতে চাই। এরপর আমরা উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর হাসানাত আলী আপনার কাছে আসতে চাই। আমরা সালাউদ্দিন ভূঁইয়া সোহেল যে প্রশ্নটি রাখতে চাই, আমরা দেখেছি যে শতাধিক পণ্য এবং সেবার ক্ষেত্রে, উপকরণের ক্ষেত্রে এই যে নতুন করে ভ্যাটের বোঝা, এটি আসলে শুধুমাত্র ভোক্তাদেরকে নয়, ব্যবসায়ী হিসেবে কি মনে করেন যে এটা একটা বড় ধরনের, এরকম একটা উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে বড় ধরনের একটা চাপ তৈরি করবে বলে মনে করেন কিনা? অবশ্যই। আমরা তো অ্যাকচুয়ালি আমরা এই যে আমাদের বাংলাদেশে নতুন করে বাংলাদেশ বিনির্মাণে আমাদের জনগণ অনেক প্রত্যাশা ছিল। আমরা সেই প্রত্যাশা অনুপাতে আমরা আশাও, আমাদের জনগণের আশাও ছিল অনেক কিছু। তো এই সিদ্ধান্তটা আমি মনে করি, বিশেষ করে আমরা যারা ব্যবসায়ী আছে, এটা মনে করি আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে না। তো আমরা এই জিনিসটা মঙ্গল বয়ে আনবে না। আমরা ব্যবসায়ী তো জনগণ এবং জনগণ এবং গভর্নমেন্টের মাঝামাঝি একটা অবস্থায় আছে। তো আমরা অ্যাকচুয়ালি দেখা যায় গভর্নমেন্ট থেকে আমরা চাপ পাই, জনগণ থেকে আমরা চাপ পাই। আমাদের ব্যবসাটা এখন যে ভ্যাটটা করলো, সরি জি না প্লিজ বলুন। আমাদের যে জনগণকে আমাদের যে বাড়তি যে ভ্যাটটা আমাদের গভর্নমেন্ট করলো, আমি মনে করি আমাদের জন্য এটা একটা আমাদের মঙ্গল মনে হবে না। জি নিশ্চয়ই। আমরা দেখেছি যে পণ্যভেদে 15 থেকে 30% সম্পূরক শুল্ক এবং 15% ভ্যাট বসানো হয়েছে। আমরা দেখছি যে পরিমাণ ভ্যাট বাড়ছে সে পরিমাণ তো জনগণের ইনকাম বাড়েনি। তো সেই জায়গায় ব্যবসায়ীরা, আবার এটাও বলা হয় যে ব্যবসায়ীরা তো পণ্যের দাম বাড়িয়েই দেন, সেটা তো জনগণের কাছে গিয়েই পড়ে। তো আপনার দিক থেকে তো বাড়ালেই হয়ে যায়, বিষয়টা এরকম কিনা? অ্যাকচুয়ালি এরকম না। ব্যাপারটা হচ্ছে আমরা তো আমাদের কাজ তো জনগণকে নিয়ে, যখন আমরা জনগণের উপর এই জিনিসটা প্রেশার পড়বে, আলটিমেটলি আমাদের ব্যবসার উপর এই জিনিসটা প্রেশার পড়বে। তো আমরা মনে করি আমাদের যদি জনগণকে আমরা ভালোভাবে রাখতে চাই, আমাদের গভর্নমেন্ট যদি জনগণকে ভালোভাবে রাখতে চায়, তাহলে আলটিমেটলি আমাদের এই জিনিসগুলো বিবেচনা করতে হবে। আমরা যদি ভালো থাকতে চাই তাহলে জনগণকে আগে ভালো রাখতে হবে, জনগণ ভালো রাখলেই আমরা অবশ্যই ভালো থাকবো। জি নিশ্চয়ই। আমরা আসবো আপনার কাছে আবারও। আমরা অধ্যাপক ডক্টর হাসানাত আলী, উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয়, আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা দেখেছি যে এই ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তকে আত্মঘাতী বলেছেন ঢাকা চেম্বার সভাপতি। আজকে তারা একটা সংবাদ ব্রিফিং করেছেন, সেখানে যে অংশীজনদের সাথে কোনো রকম আলোচনা না করে এরকম একটা সিদ্ধান্ত নেয়া, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এই বিষয়টা বিবেচনা করতে পারতো কিনা, যেহেতু এখন একটা চড়া মূল্যস্ফীতির সময়ে আসলে রয়েছে, যদিও আমাদের ভ্যাট আহরণের চাপও রয়েছে IMF-এর দিক থেকে। ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে এই ভ্যাট আরোপের যে এক ধরনের চাপ, ভ্যাট আরোপের ফলে যে এক ধরনের চাপ ভোক্তাদের উপরে পড়বে, সেটি নিঃসন্দেহে বলা যায়। এবং এটি আপনার আমার মতো যারা ভোক্তা এবং মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ যারা, বা চাকরিজীবী যারা মানুষ খুব ছোট ছোট চাকরি করেন, তাদের জন্য একটা বড় ধরনের অর্থনৈতিক চাপ কিন্তু হবে। আপনি যেমনটি বলছিলেন যে চরম মূল্যস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতি আরও 2 ডিজিটের অনেক ওপরে, এরকম একটি অস্বস্তিকর অবস্থার মধ্যে কেন অন্তর্বর্তীকালীন সরকার কোনো অংশীজনের সাথে আলোচনা না করে এ ধরনের সিদ্ধান্ত নিলেন, তা আমার বোধগম্য নয়। তবে এটি বলা যেতে পারে যে মানুষের আয়ের সাথে ব্যয়ের সমন্বয় করা কিন্তু খুব দুরূহ হয়ে যাবে। আপনি যেমনটি বলছিলেন যে আয় বাড়েনি, হ্যাঁ একদমই আয় বাড়েনি মানুষের। আমি জানি না কার বাড়ছেন, তো আমি একজন চাকরিজীবী হিসেবে আমার আয়টি বাড়েনি, কিন্তু এই ভ্যাট আরোপের ফলে প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু বেড়ে যাবে সঙ্গত কারণে। আপনি যদি মোবাইল ফোনটার কথা বলেন,
দেখেন, আমরা ডিজিটাল বাংলাদেশের স্লোগান শুনেছি এবং এটি বাস্তব যে আজকে ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং, শিক্ষা সকল ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রযুক্তির উপরে নির্ভরশীল। সেই প্রযুক্তির উপরে নতুন করে আরও 3% সম্পূরক শুল্ক আরোপ করার ফলে যে ঘটনাটি ঘটবে, আপনার নিত্য ব্যবহার্য প্রত্যেকটি দৈনন্দিন কাজের খরচ কিন্তু বৃদ্ধি পাবে। এটা একটি বিষয়। আজকাল কিন্তু শিক্ষা, যে কথাটা আমরা বলি, শিক্ষা কিন্তু অনেকটা ডিজিটালাইজ হয়ে গেছে। আমাদের লাইব্রেরিতে যদি আমরা ঢুকি আমাদের নেট কিনতে হবে, আমরা যদি অনলাইনে ক্লাস করি সেটা আমাদের করতে হবে, অনলাইন কনফারেন্স, জুম মিটিং, কত রকমের কাজকাম আমাদের করতে হচ্ছে। আজকে আপনার এই যে ইয়েতে টকশোতে জমে একজন ভদ্রলোক যোগদান করবেন, তিনি কিন্তু তার এমবি খরচ করে করবেন, তাহলে যেটি হতো তার জন্য এই খরচটা কিন্তু তার বেড়ে যাবে। এবং এটি দিন শেষে ব্যবসায়ীরা, আমার ভাই বলছেন যে মাঝখানে থেকে ওনারা ভোগান্তি, মাঝখানে থেকে ওনারা কতটা ভোগান্তি হবেন আমি জানি না, তবে একজন ভোক্তা হিসেবে, একজন ক্রেতা হিসেবে প্রত্যেকটি মানুষ কিন্তু এক ধরনের অর্থনৈতিক চাপের মধ্যে থাকবে, সেটি একটা বিষয়। 2 নম্বর যে বিষয় হলো দ্রব্যমূল্যের দাম কিছুটা, কৃষি পণ্য যেটা বলি তারা কিন্তু 2 রকমের একটা হয়েছে। কৃষি পণ্য এত বেশি উৎপাদন হয়েছে এবারে, বিশেষ করে শস্য, যে উৎপাদন ক্ষেত্রে কিন্তু সেগুলো বিক্রি করা যাচ্ছে না, গরুকে খাওয়াচ্ছে, ছাগলকে খাওয়াচ্ছে। ভাইরাস এখানেও কিন্তু এক ধরনের প্রোটেকশন থাকা দরকার ছিল, যে কৃষি বিমার কথা আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম, যে কৃষকরা যেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, সেটা কিন্তু নিশ্চিত করার জন্য আমরা এখনও কিছু করতে পারিনি বা দৃশ্যমান কিছু করতে পারিনি। ভাইরাস বাজারে আমরা কম দামে খাচ্ছি বলে স্বস্তি প্রকাশ করছি, আবার নতুন করে যদি সামনে রোজা মারছে, রোজার মধ্যে কিন্তু এক ধরনের প্রবণতা বিক্রেতা ভাইদের মধ্যে আছে। আমি ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, ওনাদের খাদ্য যোগান দেন বিভিন্ন রিমোট এরিয়া থেকে সংগ্রহ করে। তারপরেও কিন্তু এই রোজাকে কেন্দ্র করে বিশ্বের অনেক দেশে, বিশেষ মুসলিম দেশে, তারা যখন দাম কমিয়ে দেয় তখন আমরা এখানে বিনা কারণে কয়েক গুণ বাড়িয়ে দিই। এবং ব্যবসায়ীরা, আমি দোষারোপ করছি না, অনেক ব্যবসায়ীরা আছেন যারা রোজার মাসকে কেন্দ্র করে চুপ করে বসে থাকেন মালপত্র কিনে, সেই সারা বছরে ব্যবসা যতটুকু না করতে চান তারা এই 1 মাসে তার চেয়ে অনেক গুণ বেশি করে তারা সারা বছর অপেক্ষা করতে চান, আবার কয়েক কাপে রোজা আসবে। দেখেন বিশ্বের অনেক দিন, আপনি যদি পার্শ্ববর্তী ভারতের কথাই বলেন বা অন্যান্য দেশের কথা বলেন, তারা কিন্তু তাদের পূজাকে কেন্দ্র করে তারা কিন্তু স্বল্প মূল্যে এই উৎসব উদযাপন করার জন্য কম দামে বিক্রি করে। বাংলাদেশই বোধহয় একমাত্র ব্যতিক্রম দেশ। আমরা মসজিদে রোজার মাসে অনেক লোকজন মসজিদে যাই, রোজা থাকি, অনেক কিছু আমরা ইবাদত বন্দিগির মধ্যে করি, কিন্তু আমরা বিনা কারণে দামটা বৃদ্ধি করি। এই যে 2 রকমের চাপ কিন্তু ভোক্তার উপরে পড়বে। 1 নম্বরে চাপ যেটি, সেটা হলো এই ভ্যাট বৃদ্ধি করার একটা চাপ। 2 নম্বর, সামনে মার্চ মাসে রোজা, এই রোজার মধ্যে যখন আবার নতুন করে ব্যবসায়ীরা যখন একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি প্রত্যেক বছরে হয়, সেটি যদি হয় তাহলে আদৌ কি এই ভোক্তা শ্রেণী স্বস্তিতে থাকতে পারবে? চাকরি কিন্তু কমে গেছে কোভিডের পরে, চাকরির কমে গেছে। তারপরে এই যে আমাদের দীর্ঘ যে বৈষম্য বিরোধী সংগ্রাম, এর মধ্য দিয়ে শিল্প ইন্ডাস্ট্রি যেটা আমরা বলি বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলি, সেখানে কিন্তু এক ধরনের নেতিবাচক চাপ কিন্তু রয়ে গেছে। এবং শ্রমিক অসন্তোষের নামে, বিভিন্ন দাবি দাবার নামে বহু ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং যারা গত পতিত সরকারের কাছাকাছি ছিলেন, যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করেছেন, জমা দেননি, ব্যাংক ফাঁকা করেছেন, তারা এখন আর বেতন দেয় না, তারা ফ্যাক্টরি চালায় না। এবং এই না চালানোর পরে এখানেও কিন্তু অর্থনৈতিকভাবে একটা চাপ কিন্তু তৈরি হয়েছে এই শ্রমিক শ্রেণীর ওপরে। অতএব সামগ্রিকভাবে যদি আমি বলি যে এটি না হলেই বোধহয় স্বস্তিদায়ক হতো অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, এটি না হলেই বোধহয় আমি অন্তত ব্যক্তিগতভাবে খুশি পেতাম যে একজন ভোক্তা হিসাবে আমাকে হিসাব করতে হচ্ছে যে আমার এই নির্ধারিত বেতন দিয়ে রোজার মাস, ঈদ বা এই অতিরিক্ত ব্যয় কিভাবে আমরা নির্বাহ করব, এটি কিন্তু নতুন করে কিন্তু আমাদেরকে অনেকটাই ভাবাচ্ছে। জি, আমরা আসবো আবার আপনার কাছে। আমাদের সঙ্গে SM নাজের হোসেন যুক্ত রয়েছেন, তাকে স্বাগত জানাতে চাই। SM নাজের হোসেন, সহসভাপতি ক্যাব, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। নাজের হোসেন, আপনার কাছে শুরুতে যে প্রশ্নটি রাখতে চাই, আমরা দেখেছি যে সম্পূরক শুল্ক, মুঠোফোন, ফলের রস, অথবা আমরা দেখেছি যে রান্নার যে LP গ্যাস, এমনকি টিস্যু যেটি দৈনন্দিন ব্যবহার করছে মানুষ এখন, সেখানেও আমরা দেখেছি যে ভ্যাট কিন্তু 7.5 থেকে 15% করা হচ্ছে। আমি যদি আপনাকে সুনির্দিষ্ট করে বলি যে ইন্টারনেট খরচের কথা আমরা বলছিলাম, যেটি সম্পূরক শুল্ক 20% ছিল, সেটি 23% করা হয়েছে। আমরা দেখেছি আম, কমলা, আপেল, আঙুর এই ধরনের পণ্য কিন্তু 20% সম্পূরক শুল্ক ছিল, সেটি এখন 30%। তো সব মিলিয়ে আমরা আসলে কাদেরকে স্বস্তি দিব? এখানে কি মধ্যবিত্তের বা নিম্নবিত্তদেরকেও তো এখানে স্বস্তি দেওয়ার কোনো সুযোগ নেই? এমন নয় যে এই পণ্য বা সেবাগুলো শুধুমাত্র উচ্চবিত্তরা ব্যবহার করেন। মোটা দাগে ক্যাব আসলে কি মনে করে, একটু যদি আপনি বলতেন যে এই বছরের শুরুতে যে ভ্যাটের বাড়তি চাপটি আসলে তৈরি হলো। নাজির হোসেন।
না, হ্যাঁ, না, আমি ধন্যবাদ আপনাকে। আসলে একটু আগে বক্তব্য শুনতেছিলাম। তো এখানে আসলে মানে খুবই মানে হতাশাজনক বিষয়, বছরের প্রথম দিক থেকে মানে এই ধরনের একটি সংবাদ যে শতাধিক পণ্যের উপর এরকম ভ্যাট এবং শুল্ক আরোপ করা হচ্ছে। আপনি যেটা বলছিলেন আসলে কাকে স্বস্তি দেবে, এই যে ভ্যাট এবং সম্পূরক শুল্ক যেটা আরোপ করা হয়েছে, এটা এটা তো আসলে পরোক্ষ কর। পরোক্ষ কর যখন দেওয়া হবে তখন কিন্তু আসলে এখানে সবাই ক্ষতিগ্রস্ত হবে। তবে আমরা যেটা বলছি, পরোক্ষ করের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয় গরিব মানুষ। এটা হলো রাষ্ট্রের মানে গরিব মানুষের প্রতি এটা মানে অন্যায়ের একটি নিদর্শন। আহ, কারণ পরোক্ষ করের বেলায় যেরকম হচ্ছে, আপনি বড় লোকের উপর যেরকম হবে, একদম ভিক্ষুক তার উপরে একই অবস্থা হবে। তো এখন ওই একটু আগে আমাদের ভাই একজন বলতেছিলেন যে আসলে এই ধরেন ভ্যাট এবং সম্পূরক শুল্ক আরোপের পরে প্রতিটা পণ্যেরই কি দাম বাড়াবে, এবং দাম বাড়বে, এটা ব্যবসায়ীরা একটা নতুন অজুহাত পাবেন যে ভ্যাটের কারণে দামটা বাড়ছে। তা আমরা তো তারা প্রতিনিয়ত এরকম মানে অজুহাতের খুঁজে থাকেন। এখন নতুন তাদের হাতে আরেকটি অস্ত্র পাওয়া গেল। রমজান আসার আগে অনেকগুলি পণ্যের দাম কিন্তু প্রতিনিয়তই বাড়তেছে। রমজানে কি অবস্থা হবে আমরা কিন্তু এখনো জানি না। এই যে ধরেন গত পরশু দিন যেটা মানে জারি করা হলো, তারপরে থেকে কয়েকটি পণ্যের দাম ইতিমধ্যে বেড়ে গেছে। এবং এই পণ্যগুলি যদি আমাদের অর্থ উপদেষ্টা বললেন যেটা নিত্য প্রয়োজনীয় পণ্য নয়, কিন্তু এটা আমরা বলি যে এই পণ্যগুলি অনেকগুলি আমাদের জীবন জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি ধরুন ওষুধের বেলায় যদি বলি, মোবাইল ইন্টারনেটের কথা বলছেন, এই প্রতিটা আইটেম 100 আইটেমের মধ্যে সিগারেট ছাড়া অলমোস্ট ম্যাক্সিমামই কিন্তু আমাদের জীবনের সাথে মানে খুব ঘনিষ্ঠভাবে জড়িত, যেটার দাম বাড়লে মানুষের লিভিং কস্ট বাড়বে। লিভিং কস্ট বাড়লেই মানে সেটা কিন্তু অটোমেটিক্যালি তার মুদ্রা মূল্যস্ফীতিতে এটা নেতিবাচক ভূমিকা পালন করবে। এমনি আমরা জানি যে আসলে আমাদের যে প্রান্তিক এবং সীমিত আয়ের মানুষ, তাদের ইনকাম কিন্তু বাড়ে নাই। ইনকাম না বাড়ার পরে আমাদের প্রতিনিয়ত কিন্তু খরচের পাল্লা ভারী হয়ে যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় বিজ্ঞাপন বলেন, অন্যান্য সেবা সার্ভিস বলেন, যাই আছে না কেন প্রতিটা পণ্যের কিন্তু দাম বাড়তেছে। এটা সরকারি ইউটিলিটি বলেন বা অন্যান্য যেগুলি আছে। তো প্রতিটা পণ্যের যদি মানুষের দাম না বাড়ে, এদিকে মানুষের আয় না বাড়ে, তাহলে কিন্তু মানুষ মানে ঋণ করে এক সময় মানুষ সংসার চালিয়েছে, অনেকে আবার তার যে খাদ্য তালিকা এটা কমিয়েছেন। এইগুলো করতে করতে মানুষের দেওয়াল তো পিঠ থেকে গেছে। এখন আসলে এখন যে ধাক্কাটি হবে সেটা আসলে কিভাবে মেক আপ করবে সেটা আমরা এখনো বুঝতে পারতেছি না। তো এটা হয়তো মানে যারা যেই পরিমাণ যেভাবে কোপ করতে পারে তাকে সেভাবে হয়তো ম্যানেজ করতে হবে। কারণ হলো যে আমরা যারা দেখছি একটু আগে মানে সংবাদও আমরা দেখলাম যে সরকারের এই রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে এনবিআর এর পরামর্শে এই কাজটি সরকার করেছে, কিন্তু এটার যে নেতিবাচক ফলগুলা কি হবে, এটা কোন কোন দিকে আমাদেরকে মানুষের কষ্ট দিবে, সেই বিষয়গুলো সরকারের যারা কর্তা ব্যক্তি তারা চিন্তা করেছে কিনা সেটা তো আমরা জানি না। আমি একটুখানি বলতেছি যে আপনাদের এখানে সেটা হলো যে এর আগে আপনার মনে আছে 29টা পণ্যে সরকার শুল্ক ছাড় দিয়েছিল রমজানকে সামনে রেখে। তো এই যে 29টা পণ্যের এক টাকাও কিন্তু ভোক্তা পর্যায়ে কোনো সুফল আসে নাই। শূন্য মানে শুল্ক ছাড় দিলে নাজির হোসেন কোনো সুফল আসে না। নাজির হোসেন একটু যদি ইন্টারাপ্ট করি, যে এই সুফলটা আসলে কেন আসলো না, এখানে দায়ী কে? সরকার তো তার জায়গা থেকে শুল্ক ছাড় দিলেন, আমরা কেন সেই সুফলটা নিশ্চিত করতে পারলাম না? না, এটা তো আসলে ধরেন এখানে দায়ী তো অবশ্যই সরকার। কারণ হলো যে আপনি যখন এই সুবিধাটুকু দিলেন, সুবিধাটুকু কোথায় যাচ্ছে আপনাকে তো তদারকিটা নিশ্চিত করতে হবে। আপনি যেই জায়গায় যে জিনিসগুলো দেওয়ার কথা সেখানে যাচ্ছে কিনা আপনাকে তো এনশিওর করতে হবে। সরকারকে এই জায়গাতে সরকারের মনিটরিং প্রবলেম আছে। আপনি ধরেন আরেকটা উদাহরণ আপনাকে বলি, এই যে আমাদের দেশে অনেক বড় বড় শিল্পপতি, কর্পোরেট হাউস এরকম আমরা গুলো দেখি, কিন্তু জর্দার যে ফ্যাক্টরি মালিক উনি কিন্তু শ্রেষ্ঠ করদাতা হন। আমাদের কর্পোরেট গ্রুপ বা বড় হাউস যেগুলি আছে তাদের লিস্টে নাম থাকে না। এবং এই যে ধরেন সেখানে আমরা দেখি যে মানে কর ফাঁকির একটা মহোৎসব চলে। তো এই জায়গাগুলো তো আগে এই বিষয়গুলো না দেখেই খালি যখনই এরকম টার্গেট ফিল আপের কথা বলে মানে রাজস্ব আদায়ের ক্ষেত্রে, তখনই দেখি যে সাধারণ জনগণের উপরে চাপটা বাড়িয়ে দেওয়া হয়। প্রতিনিয়ত এই কাজগুলি চলে আসছে। তো সেই জন্য সরকারকে তো আসলে সরকারের অবস্থানটা তো রেগুলেটরি অবস্থান, এবং সরকারকে সব বিষয়গুলো চিন্তা করতে হবে। আপনি একটা সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তের
পক্ষে বিপক্ষে কোথায় যাচ্ছে, কোন জায়গায় কি হচ্ছে, সেই বিষয়গুলো তো আপনাকে চিন্তা করেই এই সিদ্ধান্তগুলো নিতে হবে। এবং কয়েকদিন পরে রমজান আসবে, এই ব্যাট এবং সম্পূরক শুল্কের কারণে দ্রব্যমূল্যের আরেকটি কিন্তু মানে মূল্যটাকে উস্কে দিবে। সেই বিষয়টাকে সরকারকে আগে থেকে চিন্তা করা দরকার ছিল, এবং এটা যতটা সরকারের রাজস্ব বাড়াবে তার চেয়ে বেশি, অনেক বেশি কিন্তু মানুষের ভোগান্তি বাড়াবে। এবং আমরা আরো বলেছিলাম, সেটা হলো যে এই যে ব্যাটের কথা আমরা বলছি, অনেক অনেক ব্যবসায়ী কিন্তু ব্যাট নেটের আওতায় আসে নাই। তো সরকারের এই কাজটা, ব্যাট নেটের আওতায় যে যারা আসে নাই তাদেরকে নিয়ে আসা, সেই কাজটি করতে পারলেও তো মানে আমার মনে হয় যে এখানে এখন যে টার্গেটটা ফিল আপ করার চেষ্টা করছে তার অনেকাংশে কিন্তু এখান থেকে মেক আপ করা যেত। তাহলে বিকল্প অনেক রাস্তা ছিল, সেগুলো না করে সাধারণ জনগণের উপর চাপিয়ে দিয়েই মানে সহজে মানে সরকার টার্গেট ফিল আপ করার চিন্তা করছে, এটা কোনোভাবে যুক্তিসঙ্গত হয়নি। জি, আমরা দেখেছি যে এই শতাধিক পণ্যে যে শুল্ক কর বাড়ানোর যে অধ্যাদেশটি, সেই অধ্যাদেশটি কিন্তু নাগরিক কমিটি বাতিলের দাবি জানিয়েছেন। তো ক্যাব আসলে কি মনে করে, এটি কি আসলে প্রত্যাহার করা উচিত নাকি সমন্বয় করা উচিত? না, আমরাও বলছি এটা আসলে মানে বাতিল করা উচিত, এবং একই সাথে মানে এটা যদি বাতিল নাও করে সরকার, তাহলে এটার এফেক্ট এখন যেন না হয়, রমজানের পরে যেন করা হয়। কারণ হলো যে আমাদের দেশে মানে সরকার যখন একটা সিদ্ধান্ত নেয়, মানে সরকার এই সিদ্ধান্তটা পরিবর্তন করছে এরকম চাপের মুখে জনগণের কথা চিন্তা করে এরকম ঘটনাগুলি কম দেখা যায়। আর এখন যে গ্রুপটি ক্ষতিগ্রস্ত হবে সেখানে হলো যে প্রান্তিক এবং সীমিত আয়ের মানুষ। তো তাদের কথা শোনা, তাদের পক্ষে তাদের বক্তব্যগুলো শোনার মতো সরকারের মানে যারা কর্তা ব্যক্তি তাদের আসলে আছে কিনা, সেটাও একটা বিষয়। সেই কারণে আমরা চিন্তা করছি যে হয়তো সরকার মানে এই দাবিটা নাও শুনতে পারে, না শুনলো এটা যেন রমজানের পরে এফেক্ট হয়, তাহলে হয়তো কিছুটা হলেও মানে রিলিফ পাওয়া যাবে। আদারওয়াইজ এটা তো এমনি একটা মানে বাড়তি বোঝা তৈরি করবে। জি, অনেক ধন্যবাদ এস এম নাজির হোসেন। আমরা আবারও আপনার কাছে আসবো, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা স্টুডিওতে আমাদের সঙ্গে দুজন অতিথি যেহেতু রয়েছেন, আমরা তাদের কাছ থেকেও একটু শুনতে চাই। আমরা আরেকবার আসতে চাই সালাউদ্দিন ভূঁইয়া সোহেল, ব্যবসায়ী নেতা, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদিয়া ফুড প্রোডাক্টস। আপনারা আসলে কি মনে করেন যে এই ভ্যাটের যে অধ্যাদেশের কথা যেটি বলছিলেন, নাগরিক কমিটি যেমন বাতিলের কথা বলেছেন, নাজির হোসেনও বলছিলেন ক্যাবের পক্ষ থেকে, আপনারা ব্যবসায়ী হিসেবে কি মনে করেন যে এটার কি সমন্বয় হওয়া উচিত নাকি এটা বাদ দেওয়া উচিত? না, আমরা অবশ্যই জনগণের পক্ষে এবং গভর্নমেন্টের যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটা আমরা চাই। আমার যেটা মনে হয় গভর্নমেন্ট আর একটু বিবেচনা করে হচ্ছে ভালো, আমাদের যে ব্যবসায়ী প্রতিনিধি আছে তাদের সাথে আলাপ আলোচনা করে আমার মনে হয় একটা, বিশেষ করে রমজানের পরে এই সিদ্ধান্ত নিলে আমার মনে হয়। আচ্ছা, জি, আমরা অধ্যাপক ডক্টর হাসানাত আলী, উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয়, আপনার কাছে একটু আপনি নিজেও একজন ভোক্তা হিসেবে যদি বলেন যে এটি তো আসলে এই পণ্যগুলো কি হয়তো রেগুলার চাল ডালের মতো আইটেম নয়, কিন্তু তারপরেও আসলে এইটি আসলে যথোপযুক্ত সময় কিনা এই ধরনের দাম সমন্বয়ের? আমি কিন্তু আমার প্রারম্ভিক বক্তব্যে বলেছি সামনে রোজা, জাস্ট মাসের রোজা। এখন যদি এর প্রভাব পড়ে, তো দুটি কিন্তু প্রভাব পড়বে। একটি হলো এমনিতেই তো রমজানে আমাদের দাম বাড়ে, অটোমেটিক্যালি আমরা বাড়িয়ে দিই। কিছু অসাধু ব্যবসায়ীরা কারসাজি করে, সিন্ডিকেট করে, আমি ওনাদেরকে বলছি না, ওনারা সৎ ব্যবসায়ী, কিন্তু আমাদের দেশে এরকম ব্যবসায়ীর সংখ্যা তো আমরা গত 15 বছরে একবার নিষ্পেষিত হয়েছে। ডিমের দাম বাড়ে অপ্রয়োজনীয়, চালের দাম বাড়ে অপ্রয়োজনীয়, বাম্পার ফলন হয়েছে, এগুলো দাম বাড়ে। তাহলে রোজাকে কেন্দ্র করে আমাদের সোলার কোনো অভাব নেই, সেই সোলার দাম বাড়ে, চিনির দাম বাড়ে। সরকার গত বছরে আপনি দেখেছেন, এই পতিত সরকারের শেষ সময়ে সরকার, আপনি যেটা বলছিলেন যে শুল্ক হার কমিয়ে দিয়েছে বা আমাদের সম্পূরক শুল্ক কমিয়ে দিয়েছে, বাজারে কিন্তু আমরা কোনো প্রভাব দেখতে পারিনি। আপনি বলছিলেন, আমার এক ভাইকে প্রশ্ন করছেন কেন জানেন? সঠিক বাজার মনিটরিংয়ের কোনো সুস্পষ্ট বন্ধ ব্যবস্থা আমার দেশে নেই। একটি পণ্য বগুড়া থেকে রওনা হয়, পদে পদে চাঁদা দিতে হতো, অটোমেটিক্যালি পণ্যটা বাজারে আসলে সেটি হতো যদি সঠিক মনিটরিং। তো আমরা দেখলাম যে এই পরিবর্তিত যে পরিস্থিতি, এখন আমরা দেখি যে পণ্যের দাম তো কমেনি আসলে, হয়তো সম্প্রতি শীতকালীন সবজি নিয়ে একটা আমরা দেখেছি যে ভিন্ন পরিস্থিতি, স্বস্তি আছে, কিন্তু আমরা দেখেছি যে এই চাঁদাবাজি কি মনে করেন বন্ধ হয়েছে? এটা নিয়ে চাঁদাবাজি বন্ধ হয়েছে এটি বলা না গেলেও অন্তত এইটুকু বলা হয় যে সিন্ডিকেটেড চাঁদাবাজি, যেটা দলীয় লেবাস পরে প্রকাশ্যে চাঁদাবাজিগুলো হতো বাস স্ট্যান্ডে, ঘাটে, পথে, মাঠে, সেখান থেকে কিন্তু মানুষ এক ধরনের স্বস্তি পেয়েছে, এটা কিন্তু বলাই যায়। কথা সেটি নয়, কথা হলো যে আজকে যখন মানুষের চাকরি
কোভিডের পরে আমরা চাকরি হারিয়েছি, এই যে বিপ্লব যেটা জুলাই আগস্ট বিপ্লব যেটা আমরা করলাম, বিপ্লবের দেশ স্বাধীন হলো, বৈষম্যহীন বাংলাদেশ করার যে লড়াই আমরা থাকলাম, মেধাবীদের বাংলাদেশ করার জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার সামনের কাতার থেকে নেতৃত্ব দিচ্ছে, সংস্কারের মধ্য দিয়ে আগামী দিনে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে সে লক্ষ্যে কাজ করছে, এরকম একটি সময়ে দুর্ভোগ বৃদ্ধি করে, জনদুর্ভোগ বলতে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে ভোক্তাদের ওপরে, এরকম কর্মকাণ্ড নেওয়া থেকে বিরত থাকলে সবচেয়ে বেশি বোধহয় খুশি বাংলাদেশের মানুষ হতো। কারণ দেখেন, খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি কিন্তু বোধহয় 12, 13, 14 এরকম 13 কাছাকাছি। তো এরকম একটি অবস্থায় এমনি একটা মানুষ যখন 100 টাকা ইনকাম করে 13 টাকা তার থাকে না, তাহলে সেই রকম অবস্থায় যদি আবার নতুন করে যে অপ্রয়োজনীয়, এই মোবাইল ফোন কিন্তু আজকে অপ্রয়োজনীয় নয়, অধিকাংশ মানুষের ব্যবসায়িক কর্মকাণ্ড, দৈনন্দিন কর্মকাণ্ড, আপনি ব্যাংকিং করতেছেন মোবাইল ফোনের মাধ্যমে, আপনি পড়ালেখা করছেন মোবাইল ফোনের মাধ্যমে, আপনি এই যে আমরা আজকে যে এই যে এখানে টক শো করছি, এখানেও বোধহয় প্রযুক্তির ব্যবহারের একটি জায়গা রয়ে গেছে। এই সব কিছু মিলিয়ে এই জাতীয় পণ্যের যখন সম্পূরক শুল্ক যদি বৃদ্ধি করা হয়, বা আপনি চাল, ওই যে অন্যান্য যে পণ্য, জুস আমরা কাকে খাওয়াই? আমরা অসুস্থ মানুষকে খাওয়াই। আমরা মেডিসিন, জানেন বাজারে নীরবে প্রত্যেকটি ঔষধের দাম এত পরিমাণ বৃদ্ধি হয়েছে, আমার তো মনে হয় না যে সাধারণ মানুষ আর অদূর ভবিষ্যতে এই চিকিৎসা সেবা, ওষুধের ক্ষেত্রে অন্তত যে ওষুধের দামটা ছিল 5 টাকা তার দাম হয়ে গেছে 10 টাকা, আমরা কেউ জানিও না। বাজারে কিনতে গেলে তখন ধাক্কা খাই যে কেন এতগুলো দাম হলো, লাগামহীন ওষুধের বাজার, লাগামহীন। এরকম অবস্থায় সবচেয়ে সমস্যার জায়গাটা যে সঠিক তদারকির অভাব, সঠিক মনিটরিংয়ের অভাব, এবং বাজার ব্যবস্থাপনা বা বিপণন ব্যবস্থাপনা বলতে আমরা যেটা বুঝি যে একটি ভোক্তার একটি পণ্য উৎপাদন করতে তার উৎপাদন খরচ কত, তার সাথে একটা সার্টেন প্রফিট মার্জিন যোগ করে যে করা। আপনি কি কোনোদিন বলতে পারবেন একটা প্যারাসিটামল তৈরি করতে কত টাকা খরচ লাগে? কোনো জায়গায় দেখতে পারবেন? আমি তো অন্তত পারি না, আপনি দেখেন কিনা আমি জানি না। সেই প্যারাসিটামলটা কত টাকায় বিক্রি হচ্ছে, কেন এত টাকায় বিক্রি হচ্ছে? ওষুধ প্রশাসন একটা আছে, ক্যাব আছে, ভোক্তা অধিকার কর্তৃপক্ষ আছে। তাহলে এই যে ভোক্তাদের অধিকারগুলো বিভিন্নভাবে যারা মানে সিন্ডিকেটেড ভাবে, যদিও এখনো এই সিন্ডিকেটের কথা আমরা এখন বেশি শুনি না, যেগুলো কৃত্রিম সংকটের কথা শুনি না, সরকারের সঠিক তদারকির হবে, তবে এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় জনগণের প্রতি কিন্তু, ভোক্তাদের প্রতি কিন্তু এক ধরনের চাপ আছে। এই চাপটাকে বৃদ্ধি করবে এই ভ্যাট যদি কার্যকরী করা হয়, এবং রোজার মাসকে কেন্দ্র করে দুটো যখন একসাথে হয়ে যাবে, তখন এটি কিন্তু মানুষের দুর্ভোগ বাড়াবে, এবং এটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাকে ছাড়িয়ে যাবে। এবং সরকার নিঃসন্দেহে, এই সরকার যেহেতু কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নাই, এই সরকার যেহেতু মানে কি বলে ব্যাংক লুট, টাকা কামাই, এগুলোর সাথে যেহেতু একেবারেই জড়িত নাই, অতএব এই সরকার মানুষের এই জনদুর্ভোগের কথাগুলো চিন্তা করবে। আপনি যেটা বলছেন, এনবিআর যারা আমাদের এই রেভিনিউ আর্ন করে আমাদেরকে রাষ্ট্রকে পরিচালনা করে, সেখানে এই এনবিআর এর সক্ষমতা, আমরা ছাগলকাণ্ড দেখিনি, কি হয়েছে এখন পর্যন্ত? ছাগলকাণ্ডের বিচার হয়নি তো। আমরা একজন ভদ্র মহিলাকে দেখিনি, কাকে জানি বিনা কারণে 200 কোটি টাকা সুদ ট্যাক্স মওকুফ করে দিয়েছে। এগুলো কি আপনি মনে করেন বন্ধ হয়েছে? আমার দেশে যদি আপনি ঢাকা রাজপথে যদি ঘোরেন, যে বিলাসবহুল গাড়িগুলো দেখেন, কেন আপনি ভ্যাট ট্যাক্স বাড়াতে হবে? তাদেরকে ডাইরেক্ট ইনকাম ট্যাক্সের মধ্যে নিয়ে আসেন। কিন্তু আমরা কতজন লোক এবারও আমরা ইনকাম ট্যাক্সের আমরা টিন জমা দিয়েছি, আপনি দেখবেন খুব খবর। 17 কোটি দেশের মানুষে কেন এত স্বল্প সংখ্যক হবে? কেন স্বাধীনতার 53 বছর পরেও ট্যাক্স জিডিপি রেট এটা 10-এর নিচে থাকবে? এগুলো কিন্তু আমাদেরকে খুব অবাক করে। আমরা জিডিপির অনুপাত কিন্তু, অর্থাৎ দেশের মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি নিয়ে আমরা অনেক উচ্চাভিলাষ দেখিয়েছি, অনুপাত আমরা বাড়াতে পারি না এই কারণে যে কর ফাঁকির একটা ভয়াবহ প্রবণতা আছে। কেন? এখানে অনিয়ম আছে, দুর্নীতি আছে, অব্যবস্থাপনা আছে। সকল ক্ষেত্রে ডিজিটালাইজ করি আমরা, কর ব্যবস্থাপনায় ডিজিটালাইজ করি না, করলে চুরি বন্ধ হয়ে যাবে। অতএব এই বিষয়গুলোকে আমাকে হাত দিতে হবে। শুধু ভ্যাট সরাসরি পাওয়া যাবে এই সহজ পন্থা অবলম্বন করে, যেটা কিনা গরিব ধনী সবার উপরে গিয়ে দিন শেষে তো আমাকে খাইতে হয়, অত আমাকে দিতে হবে। কিন্তু সেটি না করে যদি আপনি এই যে ঢাকা শহরের যে গাড়ির কথাগুলো চিন্তা আপনি করেন, বিলাসবহুল গাড়ি, একেবারে রাস্তায় বের হওয়া যায় না, জ্যামে অতিষ্ঠ, কয়জন মানুষ আমরা ট্যাক্স দিচ্ছি? আমি চাকরিজীবী, আপনি বছর শেষে আপনি বেতন থেকে কেটে নিচ্ছি, কিন্তু যিনি কর ফাঁকি দিচ্ছেন তিনি কি করছেন? অবাধে দেশ থেকে টাকাগুলো পাচার হয়ে যাচ্ছে। এবং আরেকটি কাজ সরকার করতে পারত, যদিও এই সরকার এসে সেই লাগামটা টেনে ধরেছে, অপ্রয়োজনীয় ব্যয়টা সংকোচন করা। বিগত পতিত সরকার অপ্রয়োজনীয় উন্নয়ন কাজগুলো করেছে, যেখান থেকে আদৌ রিটার্ন আসবে কিনা সেটাই বিবেচনা করেনি। কিন্তু এই সরকার তো সেই জায়গায় যাচ্ছে না। আমি অর্থমন্ত্রীকে, উনি একজন প্রাজ্ঞ অর্থনীতিবিদ, উনি একজন প্রাজ্ঞ মানুষ,
এবং সবাই কিন্তু আপনি ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার কথা বলেন, আপনি উনি অর্থ উপদেষ্টা কথা বলেন, প্রধান উপদেষ্টার কথা বলেন, সবাই কিন্তু দেশের প্রাজ্ঞ অর্থনীতিবিদ। এবং প্রধান উপদেষ্টা তো গ্রামীণ মানুষকে নিয়ে কাজ করেছেন, তাদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করেছেন, উনি মানুষের ক্ষুধা নিবারণের জন্য শান্তিতে নোবেল পেয়েছেন। উনি নিশ্চয়ই এই নিরন্ন এই গরিব মানুষের বা আমাদের মতো খেটে খাওয়া মানুষের, যারা আমরা মধ্যবিত্ত চাকরিজীবী, তাদের অবস্থাটা বিবেচনা করে এই অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধন বিয়োজন করে যেন রোজার মাসে এই ধর্মপ্রাণ মুসলমানদের যেন কোনো চাপ, অতিরিক্ত চাপ প্রয়োগ না হয়, সেই বিষয়টি সুবিবেচনা করার জন্য আমি অনুরোধ করব। অনেক ধন্যবাদ। আমরা আরও আলোচনা করব এই বিষয়ে, আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, RICL স্টিল গণতন্ত্র আমরা আজকে কথা বলছি বছরের শুরুতে ভ্যাটের বোঝা নিয়ে এবং এর সার্বিক বিষয় নিয়ে আরও কথা বলবো একটা বিরতির পর। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। RICL স্টিল গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। কথা বলছি বছরের শুরুতে কেন ভ্যাটের বোঝা এই শিরোনামে। আমাদের সঙ্গে রয়েছেন দুজন স্টুডিওতে। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী, উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয়, আরও একবার স্বাগত জানাচ্ছি। সাথে আছেন সালাউদ্দিন ভূঁইয়া সোহেল, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদী ফুড প্রোডাক্টস। আমাদের সঙ্গে জুমে যুক্ত রয়েছেন SM নাজির হোসেন, রয়েছেন সহসভাপতি কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। নাজির হোসেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা যে আলোচনায় ছিলাম, নাজির হোসেন আপনার কাছে একটু আসতে চাই এবারে। এই যে ভ্যাটের যে বোঝা, এটি নিয়ে অর্থ উপদেষ্টা এবং এনবিআর থেকে আমরা দেখেছি তারা কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে বলেছেন যে এটি সরাসরি আসলে জনগণের, অর্থাৎ রেগুলার যে ভোগ্যপণ্য সেটার উপর যেহেতু করা হয়নি, তারা বলছেন যে এটা আসলে মূল্যস্ফীতিতে কোনো প্রভাব ফেলবে না তেমন, এবং এটি আসলে প্রভাব পড়বে না খুব বেশি। আপনি মনে করেন কিনা যে এটার আসলে যৌক্তিকতা কতটুকু, যেহেতু ভ্যাট বাড়ানো হলে পণ্যের উপর সরাসরি প্রভাব পড়বে, এটাই তো আমরা স্বাভাবিক বলে জানি। না, ধন্যবাদ। আসলে মানে ওই যে আমরা ধরেন সরকার পরিবর্তন হলো, তাদের দেখানো যে পথ, সে পথ থেকে যে এখনো বের হতে পারে না, এটারই উদাহরণ। কারণ হলো যে আগে যে এরকম ধরেন আগে সরকারের আমলে আমরা দেখছি যে সবগুলিতে ডিনায়াল, আমরা যখন যেটাই বলি না কেন সবগুলিকে ডিনায়াল করা হতো। এগুলি ট্রেডিশনালি সেই প্র্যাকটিস রয়ে গেছে, যার কারণে এটা নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য নয়। আপনি মোবাইল, ইন্টারনেট, এখন মানুষ খাওয়া দাওয়া মানে না, আমরা দেখেছি রেস্তোরাঁতেও কিন্তু 5% থেকে 15% করা হচ্ছে। আপনি ওষুধে ব্যাট, জি, আপনি এই প্রতিটা আইটেম যে 100 আইটেমের মধ্যে বললাম তো সিগারেট ছাড়া সবগুলি কিন্তু আমাদের জীবনের সাথে, আমাদের বিস্কিটেও কিন্তু 5 থেকে 15% করা হয়েছে। আপনাকে চশমার কথা যদি বলি 5% থেকে 15% করা হয়েছে। প্রত্যেকটা আইটেমের উপর দেওয়া হচ্ছে। এবং এটার বড় হলো যে এই যে ধরেন ব্যাটটা কিন্তু আমাদের ব্যবসায়ীরা আদায় করবে, কিন্তু এটা ভোক্তাকে দিতেই হবে, ভোক্তার থেকে কিন্তু নিয়ে নেবে। তো সেই জায়গায় ভোক্তার খরচ তো অটোমেটিক্যালি এখানে বেড়ে যাবে। যদিও মধ্যখানে আমরা দেখতেছি যে এই ব্যাটের অজুহাত বা সম্পূর্ণ শুল্কের অজুহাত দেখিয়ে ব্যবসায়ীরা তার পণ্যের যে কস্ট সেটাও বাড়িয়ে দিবেন। তো আর যেটা ধরেন একটা বিষয় আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে, সেটা হলো যে ব্যাট তো আসলে ব্যবসায়ীরা দেন না, ব্যবসায়ীরা কালেক্ট করেন। তো ব্যবসায়ীরা কালেক্ট করবেন, এটা ভোক্তাকে দিতে হচ্ছে। তো আলটিমেটলি ভোক্তা হয়তো কেন লুজার হচ্ছেন, সেই বিষয়টাকে আপনি পাশ কাটানোর জন্য অন্যভাবে বললেন। এই যে আমাদের একটু আগে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় বললেন যে আসলে অল্টারনেটিভ অনেকগুলো ওয়ে ছিল। আমরাও যেটা বলছি যে আসলে এখন যে ব্যাট মানে ট্যাক্স ফাঁকির যে মহোৎসব বাংলাদেশে আছে, সেটা কিন্তু মানে সেই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। ছাগলখান্ডের কথা উনি বললেন, ছাগলখান্ডের যে মানে হোতা, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এরপরে আরো অনেকজন কর্মকর্তার ব্যাপারে এরকম বিষয়গুলো আসছে। এখন অনেকেই আমরা কিন্তু ব্যাট দিচ্ছি, কিন্তু সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে না। তো কেন হচ্ছে না? এইখানে সহজীকরণ করা হয় নাই, যেটা উনিও বললেন যে আসলে এই সবগুলিতে অটোমেশন করা হচ্ছে বা ডিজিটালাইজেশন করা হচ্ছে, কিন্তু ব্যাট বা ট্যাক্সের বেলা এখানে করা হচ্ছে না। তো এইগুলাকে আমাদের যারা কর্তা ব্যক্তি, আমাদের অর্থ উপদেষ্টা, উনি একজন অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের একসময় গভর্নরও ছিলেন, তো ওনারা আসলে কিভাবে বলেন যে এই পণ্যগুলি নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য না? এটা নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য না হলেও তার সে কোনো অংশে কম। তারা আসলে বলছেন যে এটাতে ভোক্তার বাড়তি মূল্য গুনতে হবে না, কিন্তু আমরা জানি যে ভ্যাট বাড়া মানেই
পণ্যের উপর সরাসরি গিয়ে দাম বাড়বে, সেটা তো ভোক্তাকে বাড়তি দাম দিয়ে না না, এটা তো হিসাব তো সবাই দিয়ে দিছে। আগে ধরেন মোবাইল 100 টাকা ইয়ে করলে আগে 52 টাকা যেত, এখন এটা 54 টাকা বা 55 টাকা যাবে। অথবা 1000 টাকা রেস্টুরেন্টে খেলে তাকে 50 টাকা দেওয়া লাগতো, 50 টাকা ব্যাট হতো আগে, এখন 150 টাকা হবে। তো এগুলো কে দিবে? এগুলো কি ব্যবসায়ীরা দিবে? এটা তো অটোমেটিক্যালি ভোক্তার থেকে পে করতে হবে। তো ভোক্তা যখন পে করবে তার জন্য তো এটা বাড়তি বোঝা, তো এই বোঝাটা তো আপনি অটোমেটিক্যালি চাপিয়ে দিলেন। এটাকে অন্য কোনো ভাবে কিন্তু করতে পারতো। এই যে ধরেন মানে আমরা তো দুই দিকেই কিন্তু এখন লুজার। একটা হলো যে আমাদের ব্যবসায়ীরা এই অজুহাতে দাম বাড়াবে, আরেকটা হলো আমাকে বাড়তি পে করতে হবে। এই বাড়তি পে করার মতো সামর্থ্য কিন্তু আমার নাই, এবং এটার কারণে খাদ্য মূল্যস্ফীতি বা অন্যান্য আনুষঙ্গিক যে খাদ্য বহির্ভূত যে মূল্যস্ফীতি, দুটাতে কিন্তু নেতিবাচক প্রভাব পড়বে। এটা ওনারা বলে দিলেন, হবে না কিছুই, মানে সেরকম মানে এটাকে মানে ডিনায়াল করার যে মানে প্রসেস, ওইটাকে আমার কাছে মনে হয় যে তারা ওইটা বেছে নিয়েছেন। তবে এটা অবশ্যই ভোক্তার এখন যে সাফারিং, এটাকে আরো অনেক বেশি সাফারিংসে আমাদেরকে ফেলে দিবে, এবং এটার দায়ভার ওনাদেরকে নিতে হবে। জি, অনেক ধন্যবাদ এস এম নাজির হোসেন, আমাদের সঙ্গে থাকুন। আমরা অধ্যাপক ডক্টর হাসানাত আলী আপনার কাছে আসতে চাই। এই যে প্রভাব পড়ার কথা বলছিলাম, এই প্রভাবটা তো আসলে পড়বেই। একটু যদি বলেন যে আমরা আসলে এটা নিয়ে সবাই একটা জায়গায় আপত্তি দিচ্ছেন যে যেহেতু আপনি বলছিলেন রমজানের কথা, সামনে তো আমাদের একটা বাজেট রয়েছে, এই সমন্বয়টা অথবা এই ধরনের চিন্তাটা বাজেটকে ঘিরেও তো করা যেতে পারতো না। দেখেন, আমি বলি যে হয়তো প্রয়োজন ছিল, কিন্তু সময় কিন্তু একটা গুরুত্বপূর্ণ। আইএমএফ এর একটা লক্ষ্যমাত্রা দিয়েছে, তারা 12,000 কোটি টাকা কালেকশন করতে বলেছেন, যেহেতু তাদের 450 কোটি টাকা লোনের আওতায় আমরা রয়েছি। সেটি তো আইএমএফ তো সারা বিশ্বে যেখানে গিয়েছে সেখানেই কিন্তু ভোক্তাদের প্রতি চাপ বাড়িয়ে এসেছে। হ্যাঁ, পতিত সরকার, এটা কিন্তু আজকে যে এই বাড়ানোটা কিন্তু পতিত সরকারের অর্থনৈতিক সেক্টরকে লোটপাট করার ফলশ্রুতিতে কিন্তু হয়তো এই সরকারকে এই ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে, যেটা জনগণের বিপক্ষে যাচ্ছে বা সাধারণ ভোক্তাদের বিপক্ষে যাচ্ছে। দেখেন, এই আইএমএফের চুক্তি যখন হয় তখন কি বাংলাদেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য তারা যেন তেন প্রকারে এই চুক্তির মধ্যে তারা ঢুকিয়েছিল। এখান থেকে এর কোনো বিকল্প সরকারের হাতে ছিল না। এখন এটিকে ধরেন যে এখান থেকে পরিত্রাণের জন্য হয়তো সরকার আরেকটি পথ খুঁজছে বা খুলতে বাধ্য হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই বৃদ্ধির মধ্য দিয়ে যে জনদুর্ভোগ যে বৃদ্ধি পাবে, সেই জনদুর্ভোগ থেকে জনগণকে মুক্ত করার জন্য বিকল্প কোনো আয়ের উৎসকে আমরা করে দিতে পারছি? আমরা কি কর্মসংস্থানের পথ তৈরি করতে পারছি? আমরা কি এই যে আমার আয়ের সাথে ব্যয়ের যে সমন্বয়টা করা, দেখেন কোভিডের মধ্যে কিন্তু মানুষ জমানো টাকা খেয়েছে, তারপরে এই যে বহু লোক চাকরি হারিয়েছে কোভিডের মধ্যে, গ্রামে চলে গেছে। তো সব জায়গায় কৃষি পণ্যের দাম কিন্তু গত সরকার বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়িয়েছে, তেলের দাম বৃদ্ধি করেছে, সারের দাম বৃদ্ধি করেছে, কীটনাশকের দাম বৃদ্ধি করেছে। সেগুলো কমেছে বলে আমি জানি না, তেলের দাম কিছু হয়তো একটু অল্প কিছু কমেছে। নতুন করে যে এই যে বৃদ্ধির তালিকা যে লম্বা হলো, আপনি যদি রেস্টুরেন্টে খেতে যান, আপনি বললেন যে 15% আর অতিরিক্ত বৃদ্ধি করা হয়েছে। মোবাইলে, হ্যাঁ, তাহলে মোবাইলে আমরা যদি 44 টাকা বা 45 টাকা ব্যবহার করতাম 100 টাকা খরচ করে, তাহলে এই মোবাইল ছাড়া তো আমরা কিছুই করতে পারি না এখন, কিচ্ছু না। একটা যোগাযোগ বলেন, মেল বলেন, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, ইন্টারনেটের এই আজকের যুগে এই চতুর্থ শিল্প বিপ্লবের মাঝখানে দাঁড়িয়ে প্রযুক্তি ব্যবহার না করে আপনি কি কোনো কিছু করতে পারবেন? এবং প্রযুক্তির উপরে মানুষের নির্ভরশীলতা কত বেশি এটা তো আমরা সবাই জানি। তো সেই জায়গাতে মানুষের প্রতি কিন্তু এক ধরনের চাপ বাড়বে। তবে আমি এখনও আশাবাদী এই বিষয়গুলো সরকার ভাববেন। এবং আমি আবারও বলেছি, প্রধান উপদেষ্টাকে শুরু করে শিক্ষা উপদেষ্টা স্যার, তারপর আমাদের অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংকের বর্তমান চমৎকার একজন অর্থনীতিবিদ, চমৎকার একজন মানুষ, উনি বোঝেন না যে এই ভোক্তাদের প্রতি প্রেশার বাড়বে? নিশ্চয়ই ওনারা এটা বিবেচনা করবেন, এবং বিবেচনা করার জন্য ভোক্তাদের পক্ষ থেকে আমি শুধু বলবো যে চুলচেরা বিশ্লেষণ করে এই ক্যাব আছেন, ভোক্তা অধিকার আছেন, তারপরে যারা এই ভোক্তা সংক্রান্ত যে সাংবাদিকরা আছেন, তাদের সাথে কথা বলে চুলচেরা বিশ্লেষণ করে অন্তত ভোক্তারা যেন এই সামনের রোজাটা অন্তত অন্যবারের মতো নয়, অন্তত যেন স্বাচ্ছন্দ্যে তারা যেন নির্বিঘ্নে এই রোজা ইফতার করতে পারে, সেই পথটা যেন কঠিন হয়ে না যায়, অন্তত সহজতর হয়। সেক্ষেত্রে সরকারের একটি দৃশ্যমান উদ্যোগ আমরা প্রত্যাশা করি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু আসতে চাই, আমাদের সঙ্গে সালাউদ্দিন ভূঁইয়া সোহেল রয়েছেন, একজন ব্যবসায়ী। সালাউদ্দিন ভূঁইয়া সোহেল, আপনার কাছে জানতে চাইব, আমরা দেখছি যে এই সময়টায় বিনিয়োগ স্থবিরতা রয়েছে, অর্থনীতির উৎপাদনশীলতা কমে এসছে,
সব মিলিয়ে আমরা বেসরকারি ঋণ প্রবাহ যে ঋণ প্রবৃদ্ধি সেটাও কিন্তু আমরা দেখেছি যে গত 3.5 বছরের মধ্যে একটা সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে আসলে মোটা দাগে আসলে আমাদের এই ধরনের ভ্যাটের চাপ সেটি আসলে অর্থনীতিতেও একটা মন্থর পরিস্থিতি তৈরি করবে কিনা, মূল্যস্ফীতিতে একটা চাপ বাড়াবে কিনা? না, অবশ্যই। মূলত আপনার এমনিতে আমাদের কোভিডের পরে আমাদের এই যে একটা প্রবলেম নতুন করে আবার একটাই হলো, আমাদের গভর্নমেন্ট চেঞ্জের একটা আমাদের ধাক্কা খেলাম। তারপর এই যে এখন যে ভ্যাটগুলো যদি আমাদের বাড়ায়, আলটিমেটলি এগুলো তো আমরা ব্যবসায়ীরা হয়তো আর দাম বাড়াবো, কিন্তু এটা আমরা কোথায় বাড়াবো? এটা তো জনগণরাই কিনবে। জনগণের যখন এফেক্টেড হবে, আলটিমেটলি আমরাও লুজার হব। আমরা তো চাবো না জনগণরা এই প্রেশারের মধ্যে পড়ুক। ওরা যদি আমরা এই দামটা বাড়াই দিই, আলটিমেটলি তারা হয় জিনিসগুলো কেনা কমে দিবে, আর নইলে ওরা ঋণগ্রস্ত হবে। আমরা তো এই দেশেরই মানুষ, আমরা চাবো না। আমরা তো ওনাদের নিয়েই, জনগণ নিয়ে আমরা কাজ করি। ওনারা যদি ক্ষতিগ্রস্ত, আলটিমেটলি আমরা কোথায় যাব? আমরা এই ভ্যাটটা বাড়লে আমাদের এই ব্যবসায়ীতে অনেক ক্ষতিগ্রস্ত পড়বো আমরা। স্যার বলছে যে আমাদের এখন গভর্নমেন্ট সবাই বিজ্ঞ লোক, তো আমাদের ওনাদেরকে নতুন করে বোঝানোর কিছু নেই। ওনারা আমাদের থেকে অনেক ভালো জানে, অনেক ভালো জানে। ওরা ইন্টারন্যাশনালিভাবে, আমাদের শুধু দেশীয়ভাবে না, ওনারা ইন্টারন্যাশনালি ভালো জানে। তো আমরা চাবো, আমাদের আবেদন থাকবে ওনারা যেন এই জিনিসটাকে ভালোভাবে বিবেচনা নেয়। বিশেষ করে স্যার যে কথাটা বলছে, আমাদের রমজান আমরা আবেগের জায়গা, আমাদের রমজান জিনিসটা আমাদের আবেগের জায়গা, ধর্মীয়ভাবে জায়গা, আবেগের জায়গা। এই জিনিসটা যদি আমরা সুন্দরভাবে পালন করতে পারি, তাহলে আমরা আমাদের এই গভর্নমেন্টকে আমরা ভালো মনে করব। আমরা চাই এই জিনিসটাই যেন ভালো করে বিবেচনা করেন। জি, অনেক ধন্যবাদ। আমাদের আরেকটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, আরআইসিএল স্টিল গণতন্ত্র আমরা কথা বলছি ভ্যাটের বোঝা নিয়ে। আরও কথা বলবো আরেকটা ছোট্ট বিরতির পর। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আরো একবার স্বাগত। আরআইসিএল স্টিল গণতন্ত্রে কথা বলছি বছরের শুরুতে ভ্যাটের বোঝা নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী, উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে রয়েছেন সালাউদ্দিন ভূঁইয়া সোহেল, ব্যবসায়ী নেতা, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদিয়া ফুড প্রোডাক্টস। আমাদের সঙ্গে জুমে যুক্ত রয়েছেন এস.এম. নাজির হোসেন, সহসভাপতি কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। নাজির হোসেন, আপনার কাছে শুরুতে আসতে চাই। আমরা অনুষ্ঠান শেষ করব, একেবারে অল্প সময় রয়েছে। শেষ মন্তব্য নিতে চাই আপনার কাছে 1-1.5 মিনিটে যদি একটু বলেন যে মোটা দাগে এইরকম একটা পরিস্থিতি থেকে আসলে এখন আমরা মানুষকে স্বস্তি দেওয়ার কথা বলছি। আমরা যেহেতু পরিবর্তন চাই, নতুন একটা বাংলাদেশ চাই, বৈষম্যহীন বাংলাদেশ, সেখানে স্বস্তিটা আসলে কিভাবে দেয়া যেতে পারে? আমাদের অন্যদিকে আবার IMF এর শর্তও রয়ে গেছে। না, ওটাই ঠিক আছে। IMF এর শর্ত তো পালন করতে হবে, যেহেতু ঋণ তো নিতেই হবে। কিন্তু এখানে আমরা যেটা বলছি, এই জায়গাতে আপনি ধরুন এতগুলি পণ্যের উপর আপনি ব্যাট এবং সম্পূরক শুল্ক আদায়ের বিকল্প কোনো কিছু পাওয়া যায় কিনা সেটা চিন্তা করা দরকার ছিল। আমরা যেটা বলছিলাম যে আসলে এই যে এই অধ্যাদেশটা ঘোষণার সঙ্গে সঙ্গে অনেকগুলি পণ্যের দাম বেড়ে গেছে। তো এই যে ধরেন দাম বেড়ে গেছে, বেড়ে যাওয়ার মানে অজুহাতটা নিয়ে অনেকে দাম বাড়িয়ে দিয়েছেন। আমাদের একজন আলোচকদের মধ্যে আমাদের একজন ভাই আছেন, উনি বললেন যে না, আমরা ভোক্তাদের কথা চিন্তা করে চিন্তা করে তারা ব্যবসা করেন। আমরা তো কোনো সময় সেই বিষয়টা দেখি নাই। আমি যেটা প্রথমে বলছিলাম, তখন শুল্ক ছাড় দিয়েছিল সরকার, এখনো আছে এই ছাড়, কিন্তু ভোক্তা পর্যায়ে তার কোনো সুফল আসে নাই। এবং এখানে সরকারের যে তদারকি সেটাও কিন্তু মানে হয় না। এই শুল্ক আরোপ বা এই শুল্ক রিশিডিউল করার কারণে এই অজুহাতটা দেখিয়ে আমাদের অনেক ব্যবসায়ীরা অনেকগুলো পণ্যের দাম বাড়িয়ে দিবে। সরকারের তদারকির ক্ষেত্রে সরকার সেই ধরনের সক্ষমতা আমরা দেখি না যে আসলে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাই এখন মানে সেই ব্যবসায়ীদের হাতে সেই সুযোগটা না দিয়ে সরকার অন্য বিকল্প ওয়ে থেকে এই ব্যবস্থাটি, তার যে রাজস্ব আদায়ের যে টার্গেট, সেটা করার জন্য অনেকগুলি রাস্তা আছে, যে সেই রাস্তাগুলি বের করতে পারলে ভালো হবে। আওতা বৃদ্ধির মাধ্যমেও সেটা করার চেষ্টা করা যেতে পারে। জি, আওতা বিকল্পগুলো চিন্তা করলে আমার কাছে মনে হয় যে আমরা ধন্যবাদ জানাই এস.এম. নাজির হোসেন। আমরা বুঝতে পেরেছি আপনি যা বলতে চেয়েছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা যেহেতু সময় স্বল্পতা রয়েছে, তাই আপনার কাছ থেকে আর সুযোগ দিতে পারছি না আপনাকে। আমরা স্টুডিওতে ফিরতে চাই। আমরা অধ্যাপক ডক্টর হাসানাত আলী, একেবারে সংক্ষেপে আমরা আসলে যে বিকল্পের কথা বলছিলেন, যে আসলে ভ্যাটের আওতা বাড়িয়েও তো আমরা এটাকে কিছুটা উপশম করতে পারতাম বা চেষ্টা করতে পারতাম। দেখেন, আমাদের ডাইরেক্ট ট্যাক্স আর্ন করার দিকে গুরুত্ব দিতে হবে। ট্যাক্স জিডিপি রেটটা যে করে হোক বাড়াতে হবে। এবং এই যে যারা ট্যাক্স দেয়
সেই সেটা সংখ্যা করতে গেলে তো আমার কালেকশনও বাড়াতে হবে। না, এই সংখ্যাটা এত কম হবে কেন? আপনার কি মনে হয় যে বাংলাদেশে মাত্র এই স্বল্প সংখ্যক মানুষ ইনকাম ট্যাক্স দেওয়ার মতো? জি। তাহলে এই যে একটা উল্লেখযোগ্য 1 কোটি লোক সংখ্যক আমরা এখনো মানুষ, ট্যাক্সের আওতায় আনতে পারিনি, উল্লেখযোগ্য এটা আমরা সংখ্যক মানুষ এখনো ট্যাক্সের আওতায় আসলো না। ব্যর্থতা কোথায়? ব্যর্থ এনবিআর এর সক্ষমতার অভাব, এনবিআর এর অব্যবস্থাপনা, এনবিআর এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতি, আকাশচুম্বী দুর্নীতি। এত বড় লোক কি করে হয়? এত বড় লোক! আমি তো রাষ্ট্রের সবচেয়ে বড় জায়গায় চাকরি করি, কই আমাদের তো এত কোটি কোটি টাকা হয় না, ছাগল কেনা যায় না, বড় বড় দামি কেনা যায় না, বাচ্চারা বিদেশে বসবাস করে, বড় বড় বাড়ি ফ্ল্যাট গাড়ি টাড়ি হয় না। তাহলে এদেরকে ট্যাক্সের আওতায় আনা যায় না কেন? এদেরকে ধরা যায় না কেন? এই কেনর উত্তর যদি আমরা খুঁজতে পারি, তাহলে বোধহয় সাধারণ ভোক্তাদেরকে এই বছরে বছরে নতুন করে ভ্যাটের চাপে পিষ্ট করার বোধহয় প্রয়োজন হয় না। সরকার ভেবে দেখবে, জনগণমুখী সরকার, জনগণের পক্ষে কাজ করবে, সেই প্রত্যাশাকে শুধু বলতে চাই যে রোজাটা স্বস্তিদায়ক হবে, সেই উদ্যোগটা এখনই সরকারকে নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। আমরা একেবারে শেষ মন্তব্য দিব। সালাউদ্দিন ভূঁইয়া সোহেল, আপনার যদি এই বিষয়ে কোনো পরামর্শ থাকে, যে এই যে ভ্যাটের বোঝা, ভ্যাটের বোঝাটা মূলত আমরা তো বললাম, আমরা ব্যবসা করি জনগণকে বাদ দিয়ে না। জনগণকে বাদ দিয়ে আমরা ব্যবসা করতেও পারবো না। আমাদের ব্যবসা করতে হলে জনগণকে লাগবে। জনগণ যেন প্রেশারাইজ না হয়, আমাদের দাবিটা থাকবে এরকম, জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটা আমাদের গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্ট অনেক বিজ্ঞ ওনারা সেইভাবে যেন আমাদের যে ব্যবসায়ী প্রতিনিধি আছে ওনাদের সাথে আলাপ আলোচনা করে যেভাবে ভালো হয় আমরা সেইভাবেই চাই। আমরাও জনগণের সেবা করতে চাই, আমরা গভর্নমেন্টের আমাদের দেশের উন্নয়ন চাই। আমরা যেভাবে জনগণ এবং দেশ উন্নয়ন করতে পারি সেটা যেন আমরা সবাই মিলে আমরা করতে পারি। সেটা অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন ভূঁইয়া সোহেল এবং অধ্যাপক ডক্টর হাসানাত আলী আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার এই ভ্যাটের বোঝা থেকে মানুষকে স্বস্তি দেওয়ার বিষয়ে ভাববেন নতুন করে। সেই প্রত্যাশায় আজকের আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র শেষ করছি। আগামীকাল দেখা হবে নতুন বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।